ভাবুন তো, একটি সাধারণ ঘাস, যেটিকে আমরা হয়তো রাস্তার ধারে দেখেও গুরুত্ব দেই না, সেই ঘাসই যদি জাপানের অন্যতম ঐতিহ্যবাহী ও দামি পণ্যে পরিণত হয়। অবিশ্বাস্য মনে হলেও জাপানের বিখ্যাত তাতামি মাদুর তৈরির পেছনে রয়েছে এমনই এক ঘাস, ইগুসা, অর্থাৎ রাস বা জোয়ার জাতীয় এক ধরনের জলাভূমির ঘাস। কিন্তু প্রশ্ন হল, সাধারণ এই ঘাস কিভাবে জাপানি ঘরের সৌন্দর্য এবং আন্তর্জাতিক বাজারের মূল্যবান পণ্যে পরিণত হয়? এর উত্তর লুকিয়ে আছে জাপানের প্রযুক্তি, কৃষি ব্যবস্থাপনা এবং শত বছরের কারুশিল্পের অসাধারণ সমন্বয়ে। চলুন শুরু থেকে পুরো প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক। তাতামির জন্য ইগুসা ঘাস চাষের প্রথম ধাপই হল জমি প্রস্তুত করা। জাপানি কৃষকেরা মাটির গুণমান, আর্দ্রতা এবং পুষ্টির মাত্রার উপর বিশেষ গুরুত্ব দেন। আধুনিক কৃষিযন্ত্র ও নির্ভুল প্রযুক্তির সাহায্যে জমি সমান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী পানি ও সার প্রয়োগ করা হয়। অর্থাৎ শুধু ঘাস লাগিয়ে প্রকৃতির ওপর ছেড়ে দেওয়া নয়, প্রতিটি ধাপেই থাকে পরিকল্পিত ব্যবস্থাপনা। এরপর শুরু হয় চারা রোপণ। আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘাসের চারা লাগানো হয়, ফলে পুরো জমিতে ঘাসগুলো প্রায় সমানভাবে বেড়ে উঠতে পারে। দূর থেকে তাকালে বিশাল সবুজ মাঠকে মনে হয় যেন নিখুঁতভাবে আঁকা কোনো জীবন্ত ক্যানভাস। কিন্তু চাষের আসল চ্যালেঞ্জ শুরু হয় এরপর। ঘাসের বৃদ্ধি, পানি এবং রোগবালাই নিয়মিত পর্যবেক্ষণ করতে হয়। আধুনিক প্রযুক্তির সাহায্যে কৃষকেরা জমির বিভিন্ন অংশের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজন অনুযায়ী সেচ, সার কিংবা রোগ পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেন। এর ফলে ঘাসের গুণমান বজায় রাখা সম্ভব হয়। কয়েক মাসের যত্নের পর যখন ইগুসা পর্যাপ্ত লম্বা ও পরিপক্ক হয়ে ওঠে, তখন শুরু হয় ফসল কাটার পালা। বিশেষ কৃষিযন্ত্রের সাহায্যে ঘাস কেটে সংগ্রহ করা হয়। কিন্তু এখানেই কাজ শেষ নয়, বরং তাতামি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তখনই শুরু। কাটা ঘাস দ্রুত প্রক্রিয়াজাত করা হয়, যাতে এর স্বাভাবিক গন্ধ, রং এবং গঠন যতটা সম্ভব ভালো থাকে। এরপর ঘাস পরিষ্কার, বাছাই এবং শুকানোর বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে যায়। ভালো মানের লম্বা ও সোজা ঘাস আলাদা করা হয়, আর ছোট কিংবা ক্ষতিগ্রস্ত অংশ বাদ দেওয়া হয়। এরপর আসে সেই ঐতিহ্যবাহী কারুশিল্পের পালা, যা জাপানি তাতামিকে অন্য সাধারণ মাদুর থেকে আলাদা করে। তাতামির বাইরের অংশে ব্যবহৃত হয় সুন্দরভাবে বোনা ইগুসা ঘাসের আবরণ। অন্যদিকে ভেতরের অংশ তৈরি করা হয় শক্ত ও সমতল কোর বা ভিত্তি দিয়ে। ঘাসের আবরণটি সেই কোরের ওপর নিখুঁতভাবে বসিয়ে দেওয়া হয়। তারপর বিশেষ পদ্ধতিতে প্রান্তগুলো সেলাই ও সমান করা হয়। প্রতিটি তাতামি মাদুরের মাপও গুরুত্বপূর্ণ, কারণ ঐতিহ্যবাহী জাপানি ঘরে তাতামি শুধু মেঝেতে বিছানো একটি মাদুর নয়, এটি ঘরের নকশা, বসার জায়গা এবং সামগ্রিক স্থাপত্যের অংশ। আর এখানেই রয়েছে জাপানের আসল শক্তি, একটি সাধারণ কৃষি পণ্যকে কিভাবে সংস্কৃতি, দক্ষতা, প্রযুক্তি ও নিখুঁত কারুশিল্পের মাধ্যমে উচ্চ মূল্যের পণ্যে রূপ দেওয়া যায়। তাতামির জনপ্রিয়তা এখন শুধু জাপানের ঘরেই সীমাবদ্ধ নেই। জাপানি নকশা, মিনিমালিজম এবং প্রাকৃতিক উপাদানের প্রতি বিশ্বজুড়ে আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে তাতামিও আন্তর্জাতিক বাজারে পরিচিত হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হল, এই পুরো গল্পের শুরু কিন্তু কোনো বিরল বা দামি ফসল দিয়ে নয়, শুরু হয়েছে একেবারে সাধারণ একটি ঘাস দিয়ে। তাই জাপানের এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মূল্য সবসময় পণ্যের দামে নয়, বরং সেটিকে কতটা দক্ষতা, প্রযুক্তি এবং সৃজনশীলতার সঙ্গে রূপ দেওয়া যায় তার উপর নির্ভর করে। এক মুঠো সাধারণ ঘাস থেকে ঐতিহ্যবাহী তাতামি, এটাই জাপানের কৃষি ও কারুশিল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক। আর হয়তো এই কারণেই শত বছর পেরিয়েও এই সবুজ ঘাসের গল্প আজও এতটা জীবন্ত।